মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাব। আমাকে একা ছেড়ে দাও। ওর কাছ থেকে বরং জেনে নিও আমার রাগের কারণ। ছেলের আচরণে আফসানা যেমন তীব্র রাগে দিশেহারা হন, সেই সাথে হতাশার নিঃশ্বাসও ফেলেন। কম্পিত আদ্রিতাকে আরও নিবিড়ভাবে আগলে নিয়ে কাট কাট ভঙ্গিমায় জবাব রাখেন। তোর রুমে তুই একাই থাক, আমরা কেউ আসবো না। এই চলেন তো সবাই। আদ্রিতা আয়। আদিব কঠিন চিত্তে অন্যদিকে ফিরে যায়। এই মুহূর্তে মায়ের রাগারুণ মুখটা দেখার ইচ্ছে নেই আপাতত। মৌমি বর্ষা ভীরু কদমে ব্যস্ত রুম ত্যাগ করে। বাকিরাও যাবার প্রস্তুতি নেয়, অথচ শফিক রহমান ভুরু কুঞ্চন করেন বিরক্তিতে। নিজস্ব ঠাট বজায় রেখে বলেন, চলে যাবে মানে কি আফসানা? এখানে কি হয়েছে? আফসানা তাকে মাঝপথে থামিয়ে তেজি স্বরে বলেন, আপনার পুত্র ধন কি বলেছে শোনেননি? নিজের রুম থেকে বিদায় হতে বলেছে সবাইকে। চলেন এবার, আমরা বসার ঘরে আলোচনা করছি। আদ্রিতা কেন কেঁদেছে এর সুস্পষ্ট জবাব আমার চাই। তারপর ওর বিচার হবে। আপনার ছেলেকে এমনি এমনি ছেড়ে দিব না আমি। শফিক রহমান আর দাঁড়িয়ে রইলেন না, ক্ষুব্ধ নয়নে গটগট পায়ে প্রস্থান করলেন। আশিক রহমানও সাদিক রহমানও পরক্ষণে গুরু গম্ভীর মুখে একে অপরের দিকে দৃষ্টি বিনিময় করে রুম ছাড়লেন। ক্ষণিকে আফসানা তাড়াতে তনিমা মরিয়মও বিষাদ মাখা বদনে পথ চললেন। কারো বোধগম্য হচ্ছে না ব্যাপারটা। আদিবের হঠাৎ এভাবে চেতে যাওয়ার কোনো জুতোসই কারণ খুঁজে পাচ্ছে না তারা। তবে সবাই কিছু না বুঝলেও আফসানা ভালোভাবেই বুঝতে পেরেছে তার প্রাণপ্রিয় বদমেজাজি ছেলে কি কারণে রাগটা ছাড়লো। গত রাতেও তাকে কত সুন্দর করে বুঝিয়ে গেছেন তিনি, অথচ তার উপদেশ শুনল না। এর শাস্তি তো ওকে পেতেই হবে। রুম থেকে বিদায় নেবার আগে আরেকবার দৃষ্টি ঘুরিয়ে চাইলেন তার দিকে, কিন্তু বদ ছেলের মুখটা দেখতে পারলেন না। চরম ক্ষোধে দিশেহারা সে অশান্ত কদমে ব্যালকনিতে চলে গেছে। ততক্ষণে তিনি প্রলম্বিত নিঃশ্বাস ছাড়লেন। অতঃপর আতঙ্কিত আদ্রিতাকে শক্ত করে জড়িয়ে নিয়ে রুষ্ট মনে তিনিও ঘর ছাড়লেন। খানিক আগের জমজমাট বসার ঘর এখন নীরবতার চাদরে ঢাকা। উপস্থিত প্রতিটি মানুষের কপাল দুশ্চিন্তার প্রগাঢ় ভাঁজ। ঘটনার সূত্র মেলাতে ব্যস্ত তারা। হঠাৎ কি এমন হলো যে কারণে আদিব এতটা রেগে গেল? আদ্রিতার সঙ্গে করা তার ব্যবহারটা তো ভিন্ন দিকে ইঙ্গিত দিচ্ছে। আদ্রিতার ভাষ্যমতে সে কিছুই বলেনি তাকে, শুধু কফিটা দিতে গেছিল। কিন্তু আদিবের ব্যবহারে তো মনে হচ্ছে আদ্রিতার প্রতি চরম রুষ্ট সে। আর আজই সেই মোক্ষম সুযোগ পেয়ে সমস্ত ক্ষোভ ছেড়েছে। তবে এই ক্ষোভের কারণটা কি? অপ্রত্যাশিত কাণ্ডে প্রচণ্ড ভয়ে মিয়ে যাওয়া আদ্রিতা এবার একটু সহজ হয়। সবার চিন্তিত মুখশ্রীতে নজর ফেলে মৃদু শ্বাস ছাড়ে। আসল ঘটনাটা খুব সংগোপনে সবার কাছ থেকে আড়াল করছে সে। তাদেরকে জানতে দেয়নি অনিকের প্রপোজের কথা। এটা জানতে পারলে আদিবের সঙ্গে যে তার বাবা চাচারও প্রচণ্ড খেপে যাবে। অনেকের বাড়ি অবধি বিচারও হয়তো চলে যেতে পারে। এতে করে ঝামেলার সৃষ্টি হবে, প্রচণ্ড জলঘোলা হবে, এমনকি দু একজন মানুষের কানা ঘোষাও শোনা যাবে। কি দরকার এসব বলে অশান্তি বাড়ানোর? তার চেয়ে বরং নিজ মনের ছোট্ট কুঠিরে জমা রাখুক সকল কথা। আদিব কারণেই খেপে গেছে সেটা বুঝে গেছে সে। কিন্তু তার এখানে কি দোষ? তাকে একজন পছন্দ করে, এখন ভালোবাসার কথা জানিয়েছে। এমনটা তো সবাই করে। পূর্বেই অনেকে মানা করে নি সে। এটা শুধু তার দোষ। সে তো ভয় থেকে মানা করার সাহসটা পায়নি। পিছে না ঝামেলা হয় এই ব্যাপারটা লোকটা বুঝলো না। এর জন্যই এমন দুর্ব্যবহার করবে আদিব। চোখের কোণে জমে থাকা জলটুকু কনিষ্ঠ আঙুল দ্বারা মুছে নেয় আদ্রিতা। আচমকা সূক্ষ্ম জেদ কাজ করে মনের মাঝে। আদিবের প্রতি বিতৃষ্ণায় চোয়াল শক্ত করে ফেলে। তাকে এক প্রকার তাড়িয়ে দিয়েছে নিজের রুম থেকে। মানুষটা তাকে নিজ চোখের সামনে থেকে বিদায় হতে বলছে। কতটা রাগে থরথর করে কাঁপছিল সে। শুধু পারেনি তার গায়ে হাত তুলতে। কি এমন অপরাধ ছিল তার যে কারণে এই বাজে ব্যবহারটা পেল তার থেকে? ওই লোক কেন করলো তার সাথে এমন? আবারও ধেয়ে আসা কান্নাটা খুব কষ্টে গলাকরণ করলো আদ্রিতা।
নিজের মায়ের দিকে একবার চোখ তুলে চেয়ে ভেজা গলায় উক্তি করলো। আম্মু আমি বাসায় থাকবো না। আদ্রিতার কথাটাই সকলে আশ্চর্য হতবাক হয়। চিন্তাগ্রস্ত মুখভঙ্গি পাল্টে গিয়ে অচিরাত্ত সরু চাহনি নিক্ষেপ করে প্রত্যেকে। মলিন মুখে চুপটি করে বসে থাকা আদ্রিতা এসে ঘাবড়ায় না, বরং শুকনো ঢোক গিলে কিছু বলার প্রস্তুতি নেয়। আফসানা আশ্চর্যনীয় হয়ে আছেন। এতক্ষণে ছেলের উপর বেজায় ক্ষেপে চুপ থাকলেও এই মুহূর্তে আদ্রিতার মনোভাব বুঝে ভীষণ ভয় পাচ্ছেন। আদ্রিতা এরকমটা করলে অশান্তি নামবে পরিবারে, আর তার ছেলেটা যে কি করবে তা বলার অপেক্ষা রাখে না। এমনটা হলে আদিবকে সামলানো বেশ কষ্টকর হবে তার জন্য। আফসানা আর স্থির থাকতে পারেন না, এক প্রকার অস্থির হয়ে আদ্রিতাকে থামিয়ে বলে ওঠেন। এসব কি বলছিস তুই আদ্রিতা? বাসায় থাকবি না মানে কি? এমন ভাবনা উদয়ের কারণ কি বল? মাঝখান থেকে বাজ খাই গলায় বলে ওঠেন শফিক আহমেদ। মেয়েটা কেন এভাবে বলছে বুঝতে পারছো না? তোমার ছেলে শুধু শুধু খারাপ ব্যবহার কেন করলো মেয়েটার সাথে? ওকে ডেকে আনো, জবাব লাগবে আমার। আফসানা খামোশ হন। সাদিক রহমান ভাইয়ের রাগান্বিত স্বর শুনে তৎক্ষণাৎ বোঝানোর ভঙ্গিতে বলেন, ভাইজান শান্ত হন, আমরা আদ্রিতার কথা পুরোটা শুনি। তাছাড়া আদিব অয়থা কারো সঙ্গে খারাপ আচরণ করে না, সেটা আমরা সবাই জানি। মাথা গরম করবেন না। চাচুর উচ্চ স্বরে আদ্রিতা জড়সড় হয়ে আরো। সকলেই ভুল ভাঙাতে মুখ খুলে তাড়াহুড়ো করে। চাচু আমার বাসায় ভালো লাগছে না, আগামীকাল আমার ক্লাস টেস্ট আছে, পড়তে হবে। বাসায় থাকলে আজ পড়তে পারবো না, তাই চাইছিলাম দিবার কাছে চলে যেতে। আজ রাত থেকে কালই চলে আসবো। এতক্ষণে স্বস্তির নিঃশ্বাস ছাড়েন আফসানা। তিনি কি না কি ভেবে নিয়েছিলেন। যাক, মেয়েটা কঠিন সিদ্ধান্ত নেয়নি। আজ তার পাশ ঘেঁষে বসা তনিমা এতক্ষণে মেয়ের কথার প্রতি উত্তরে বললেন, ভার্সিটির হলে যেতে চাইছিস? সেখানে থাকতে দিবে তোকে? আদ্রিতা নিচু স্বরে বলল। একদিনেরই তো ব্যাপার, সমস্যা হবে না। গম্ভীর মুখে বসে থাকা শফিক রহমান এবার রয়ে শোয়ে বললেন, যেতে চাইলে যাও, কালকে এসো, চলে এসো। আদ্রিতা হালকা মাথা দোলায়। অতঃপর সব নিস্তব্ধ নীরব। আদ্রিতার পাশটায় জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে তার কাজিন সকল। তারা এক প্রকার মুখিয়ে আছে আদ্রিতার থেকে পুরো কাহিনী শোনার জন্য। বেশি উৎসুক করছে মৌমি। আদ্রিতার সব কিছু দেখেও নির্বাক। আজ কোনো মতে বাড়িটা থেকে বেরোতে পারলেই সে বাঁচে। আজ থেকে ওই বদমেজাজি নিষ্ঠুর লোকের সামনে কখনো পড়বে না সে। তার রুমে যাওয়া তো বহুদূর, থাকুক সে তার অহংকার বোধ নিয়ে। নত দৃষ্টি এবার আফসানার দিকে তাক করে আদ্রিতা। তিনি কিঞ্চিত অন্যমনস্ক হয়ে আছেন। আদ্রিতা খানিক নিগুড় পর্যবেক্ষণ চালিয়ে তার মনোভাব ধরতে পারে। সব জানেন বলেই বাকি সবার থেকে আফসানার অভিব্যক্তি ভিন্ন। তিনি যে এখন ছেলের চিন্তায় রীতিমতো অতিষ্ঠ তা বেশ বুঝতে পারছে আদ্রিতা। তবুও মুখ ফুটে কোনো বুলি আওড়ালো না, চুপচাপ বসে রইল সে। হঠাৎ আফসানাকে উদ্দেশ্য করে তাচ্ছিল্য স্বরে বলে উঠেন শফিক রহমান, খুব তো ভাষণ দিয়েছিলে, ছেলের কাছে জবাব দিয়ে চাইবে, এবং কোথায় গেল সেই তেজ? ছেলেকে ডাকছে না কেন? আফসানা অতিষ্ঠ ভঙ্গিমায় উত্তর দিলেন, আপনি ডাকছেন না কেন? ডাকুন ওই বিয়াদবকে। আমি আফসানাকে থামিয়ে আদ্রিতা মোলায়েম স্বরে বলে ওঠে, বড় মা ঝামেলা করো না, সব দোষ আমার, অন্য কারো কোনো দোষ নাই। আমি এখনই চলে যেতে চাচ্ছি। আব্বু যাবো? শেষের কথাটা সাদিক রহমানের উদ্দেশ্যে বলা হলে তিনি মাথা নেড়ে সম্মতি জানান। আদ্রিতার অপেক্ষা করে না, ব্যস্ত দাঁড়িয়ে নিজ রুমের দিকে ছুটে সবকিছু গোছগাছ করার জন্য। তার প্রস্থান দৃশ্য দেখে সকলেই ফের ভাবনায় নিমগ্ন হয়। তাদের মেয়ে ছেলের ব্যবহার আজ একটু অদ্ভুত লাগছে, একটু অন্যরকম, যা সকলের সূক্ষ্ম নজরে কিঞ্চিত ধরা পড়েছে। আদ্রিতার বাসা ছেড়ে চলে যাওয়ার ব্যাপারটা আদিবের কানেও এসেছে। এটা শোনার পর আদিবের ক্রোধ যেন দ্বিগুণ বেড়েছে। স্তব্ধ নিঃশ্বাস ছেড়ে পায়চারি করছে পুরো ঘরময়। তখনের পর থেকে তার মাও এ ঘরে আর আসেনি। বড্ড নিস্তব্ধ
হয়ে আছে বাড়িটা। আদিবের এতে বিরক্তি লাগে। এক পর্যায়ে চড়া আওয়াজে মাকে ডাকাটাকি শুরু করে, কিন্তু সাড়া পাওয়া যায় না। তবে আদিবও থেমে থাকে না, অনবরত ডাকে, অস্থির করে ছাড়ে তার মাকে। এক পর্যায়ে রুম ছাড়তে বাধ্য হন আফসানা। দোতলায় পা চালিয়ে ছেলের রুমের কাছাকাছি এসে পা থামান। আদিব নিজ রুমের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, সরু নয়নে মাকে দেখছে যে। আফসানা ভুরু কুঞ্চন করে গমগমে আওয়াজে বললেন, আমাকে ডাকছিস কেন? কি দরকার পড়লো এখন? মায়ের গরম মেজাজ দেখে কোনো প্রতিক্রিয়া দেখালো না আদিব। এক পলক দেখে রুমের ভেতরে ঢোকার পথে অনুরোধের স্বরে বলে গেল, রুমে আসো আম্মু, কথা আছে। আফসানা অতিষ্ঠ ভঙ্গিতে মাথা নাড়ান। এক প্রকার বাধ্য হয়ে ছেলের রুমে প্রবেশ করেন। পুরনায় তেজি গলায় বলেন, তোর মতো বেয়াদব ছেলে যেন আমাকে আম্মু বলে না ডাকে, খবরদার। গম্ভীর মুখী আদিব এই যাত্রায় ঠোঁট এলিয়ে হেসে দেয়। তার মায়ের কমন ডায়লগ এটা। কোনো ভুল করার পরই এই ডায়লগ শুনতে পাওয়া যায়। ছেলের হাসিতে চোখ রাঙান আফসানা, ফের শাসিয়ে বলে ওঠেন, গতকাল রাতে কি বুঝিয়ে গেলাম কিচ্ছু মনে নেই? এসব কি করলি তুই? তোর বাবা চাচারা আজ বাসায় ভুলে গেছিস, আবার এখন হাসাও হচ্ছে? আদিব হাসি থামিয়ে এবার নির্বিকার চিত্তে উত্তর দেয়, আমি অকারণে কারো উপর রাগ দেখাই না। তোমার আদরের মেয়ে কি খুব ভালো? ওর তখনকার রিয়েকশন দেখেছিলে তুমি? দেখোনি? আমি দেখেছি সচক্ষে। ছেলেটা প্রপোজ করছিল আর উনি মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়েছিলেন, একটা কথা উচ্চারণ করেনি। আমাকে যদি এতই ভালোবেসে থাকে তাহলে বলনি কেন তখন? কেন চুপ থেকে একটা বছর আশকারা দিয়ে গেছে ছেলেটাকে? এর জবাব আছে? আদ্রিতা কেমন তুই জানিস না? এ ব্যাপারে ও ভয় পায়, সেজন্য। আদিব তার মাকে থামিয়ে রুর স্বরে বলে ওঠে, মেয়ের সাফাই গিয়ে কোনো কথা বলবো না আম্মু। ছেলেদের নিজের পেছনে ঘোরাতেও মজা পায়, এটা হলো আসল কথা। আফসানা আশ্চর্য হতভম্ব হচ্ছেন নিজের ছেলের মুখ নিশ্চিত বাণী শুনে। রেগে গেলে আদিবের উল্টাপাল্টা কথা বলার অভ্যাস আছে, সেটা তিনি জানেন। তবে ভেবেছিলেন তার ছেলে এখন বোধহয় বুধ বুদ্ধি উদয় হয়েছে, পূর্বের রাগটা কমিয়ে এনেছে কিছুটা। কিন্তু সেসবের কোনো লক্ষণই দেখছেন না তিনি। এই ছেলেকে নিয়ে কি করবেন বুঝে পাচ্ছেন না। আফসানা তৎক্ষণাৎ চোখ কুঁচকে করার জবাব রাখেন, বাজে কথা বলবি না আদিব, ও কেমন তুই ভালোভাবেই জানিস। কিছুদিন আগেও তো ওর ব্যাপারে কত গুণগান গাইছিলি, এখন কি হলো, সব ভুলে গেলি? আদিব বিরক্তি সহকারে শক্ত মুখে জবাব দিল, আমি কিছু ভুল বলিনি আম্মু, তুমি এখন যাও। তবে যাবার আগে বর্ষাকে পাঠিয়ে দিও আমার রুমে। আফসানা ভুরু উঁচিয়ে সুথান, বর্ষা কেন? ও কি করলো আবার? দরকার আছে। ছেলেকে স্থির দৃষ্টিতে কিছুক্ষণ দেখে নিয়ে আফসানা বিদায় নিলেন। খোলা দরজার দিকে আদিব শূন্য দৃষ্টিতে চেয়ে থেকে অপেক্ষায় থাকলো বর্ষার। কিছুক্ষণ বাদেই আগমন ঘটলো বর্ষার। ভীরু কদমে মাথা নুইয়ে একদম আদিবের সম্মুখে এসে দাঁড়ালো সে। অতঃপর হালকা আওয়াজে বলল, ভাইয়া ডেকেছিলে আমায়? চোয়াল শক্ত কঠোর মুখভঙ্গি আদিবের। টান টান হয়ে দাঁড়িয়ে প্যান্টের পকেটে দু হাত পুরে রেখেছে। বর্ষাকে একবার সরু নয়নে পরখ করে কর্কশ স্বরে বলে উঠল, আমার চোখে চোখ রেখে কয়টা প্রশ্নের জবাব দেবে রাইট নাও। কোনো মিথ্যার আশ্রয় নেওয়া যেন না হয়, খবরদার। বর্ষা ভীত লোচনে আরো নিমিয়ে যায়। কোনো রকমের চোখ তুলে আমতা করে বলে, ঠিক আছে। আদ্রিতা কি সত্যি অনেককে পছন্দ করে? তোর কাছে বলেছিল সে কথা? বর্ষার কণ্ঠ নালী কেঁপে ওঠে আদিবের জলদ গম্ভীর স্বরে। সে রীতিমতো কাঁপতে শুরু করে ভয়ে। বর্ষার নাজেহাল অবস্থা দেখে এক পর্যায়ে আদিব আশ্বাস দিয়ে বলে, সত্য বললে কোনো শাস্তি পাবে না তুই, নির্ভয় বল। কিন্তু মিথ্যা বললে? আদিবের কথা শেষ হওয়ার আগেই বর্ষা এস্ত কাঁপার স্বরে জবাব দেয়, আদ্রিতা অনেককে পছন্দ করে না ভাইয়া, আমাকে কখনো এরকম কথা বলেনি। আমি তোমাকে মিথ্যে বলেছিলাম। আদিবের ভুরু কুঞ্চিত হয়, আগ্রহ সমেত শুধায়, কেন মিথ্যা বলেছিলে? বর্ষা এবার বেকায়দায় পড়ে সারা শরীর থরথর করে কাঁপে তার। আদিবের ধারালো দৃষ্টির সামনে চোখ মুখ খিচে কোনো রকম উত্তর রাখে, আমি তোমাকে পছন্দ করি। আমি চাইতাম না আদ্রিতার সঙ্গে তোমার মিল হোক, তাই ওর সম্পর্কে ভুল তথ্য দিলাম তোমাকে। আদিব সঙ্গে সঙ্গে চেঁচিয়ে ওঠে, হোয়াট? কি বাজে বকছিস? আমাকে পছন্দ করতে মানে কি? আমি তোকে বোনের মতো দেখি বর্ষা,
এসব কেমন ভাবনা? বর্ষা ভয়ে কেঁপে ওঠে, এবার ফোপানোর স্বরে জানায়। আমি আর এসব উল্টেপাল্টা ভাববো না ভাইয়া, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তোমাদের মধ্যে দূরত্ব তৈরি করা ঠিক হয়নি আমার। আদিপ নির্বাক হয়ে যায় রয়। কাকে ভরসা করেছিল সে? বাড়ি ছাড়ার পর থেকে মায়ের পাশাপাশি বর্ষার সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখতো সে। নিয়মিত তার থেকে আপডেট নিত আদ্রিতার। তবে কখনো মুখ ফুটে বলেনি সে আদ্রিতাকে ভালোবাসে, অথচ বর্ষা সেটা বুঝে নিয়ে তার কাছে ভুল তথ্য পাচার করে এসেছে এতদিন। আদিবের মাথা গরম হয়, তবুও শান্ত সুরে আদেশ ছুড়ে। ঠিক আছে, যা এখন। আর এসব খারাপ চিন্তা ভাবনা সব মাথা থেকে দূর কর। আমি স্রেফ তোর ভাই, বড় ভাই। ওকে? বর্ষা চোখ মুছে ক্রমশ মাথা দুলিয়ে কক্ষ ছাড়ে। আদিপ সেদিকে চেয়ে প্রলম্বিত নিঃশ্বাস ছেড়ে ব্যালকনির দিকে এগোয়। সুবৃত্তির আকাশে এক পলক চেয়ে দু চোখ বুঝে নেয় আদিপ। বদ্ধ চোখের পর্দায় তৎক্ষণাৎ ভেসে ওঠে এক মায়াবী কন্যার প্রতিচ্ছবি। যে কন্যা প্রচণ্ড ভয়ে আতঙ্কে থরথর কাঁপছে, দু চোখ বেয়ে অনবরত বৃষ্টির ফোঁটার ন্যায় অশ্রুকণা ঝরছে তার। মলিনতার ভিড়ে বিষাদের আভাস লেপ্টে আছে মায়াপুরীর চোখে মুখে। খুব কষ্ট দিয়ে ফেলেছে কি তাকে? ছোট্ট হৃদয়টাতে খুব আঘাত পেয়েছে বুঝি? তার এরূপ ব্যবহার মেনে নিতে হয়তো খুব কষ্ট হয়েছে তার। ঝট করে চোখ খুলে আদিপ। আচমকা তীব্র অপরাধবোধ ছেয়ে যায় অন্তঃপটে। আর দাঁড়ায় না সে, আর অপেক্ষা করতে মন সায় দেয় না। দ্রুত পা চালিয়ে রুম ত্যাগ করে সে। অতঃপর ব্যাকুল চিত্তে বেরিয়ে যায় বাসার বাইরের দিকটা। পেছনে থাকা কত সন্ধিহান দৃষ্টি। আর পিছু ডাকার পরোয়া না করে সে এক প্রকার উন্মাদের ন্যায় ছুটতে চলে প্রিয়তমার সন্ধানে। কুয়াশাচ্ছন্ন আধারের রাত, ঘুটঘুটে অন্ধকার চারদিক। এক হাত সামনের দৃশ্যপট ঝাপসা। কুয়াশার প্রাদুর্ভাব অন্ধকার রজনীকে আষ্টেপৃষ্টে ঘিরে রেখে ঢাকা শহরকে রহস্য নগরীতে রূপান্তরিত করেছে যেন। চাঁদ তারাবিহীন কুচকুচে কালো আকাশটার পানে এক ধ্যানে চেয়ে আছে আদিপ। অন্তরে তার অশান্ত ঝড়, বুকে তীব্র দহন, চোখে এখনো প্রিয়তমার প্রতিচ্ছবি। আদ্রিতা কতটা কষ্ট পেয়ে খাচ্ছিল তখন, অথচ সে একটুও নমনীয় হয়নি, বরং বাজে রূঢ় ব্যবহার করেছে তার সাথে। মাঝে মাঝে কি হয়ে যায় তার আশ্চর্য। তখন রাগে অস্থির থাকলেও এখন ভেতরটা খুব পড়ছে। তার কান্নামাখা মুখটা যতবার চোখে ভাসছে, ততবার অপরাধ বোধের তীব্র অনলে জ্বলে পুড়ে মারছে সে। মেয়েটাকে বুকে স্থান দেওয়া না পর্যন্ত এ অনল নিবে না, এমনকি অস্থির হৃৎপিণ্ডটা সুস্থির হবে না। দুপুরে উন্মাদের ন্যায় বাসা থেকে বেরিয়ে সে সরাসরি আদ্রিতার কাছে যেতে চাইল। মাঝপথে বাদশাদে তার বন্ধুরা সব কয়টা ফাজিল তাকে নিতে বাসার দিকে আসছিল। তখন ফোনে সে খবর পেয়ে আদিবকে, তখনই তারা মানা করে দেয় আদ্রিতার ভার্সিটি হলে যেতে, উপদেশ দেয় অনেক কিছু। আদিব এসব শ্রবণ করে ঠান্ডা হয়। দিনের বেলা লোক সমাগম থাকবে বিধায় সেও তাদের যুক্তি সহজে মেনে নেয়। মনকে বুঝিয়ে বন্ধুদের আড্ডায় সামিল হয়। তারপর ঠিক সন্ধ্যার পরপরই গাড়ি নিয়ে চলে আসে আদ্রিতার ভার্সিটির সামনে। নিস্তব্ধ রাত, জনমানব শূন্য এরিয়া। এটাই মোক্ষম সুযোগ মহারানীর রাগ ভাঙানোর। আজ আর দূরত্ব নয় কোনো লুকোচুরি, সব প্রকাশ্যের দিন এসে গেছে। মান অভিমানের পালা সমাপ্ত করা দরকার এবার। আর কাঁদাবে না মায়াপুরীকে, খুব আদর যত্নে সযত্নে রেখে দিবে বুকের ঠিক মধ্যখানে। গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আদিব। বহুক্ষণ পর অন্ধকার আকাশ থেকে দৃষ্টি সরিয়ে সামনের দিকে চাইল। আপাতত ভার্সিটির গেটের বাইরে সে বুদ্ধি করে মায়ের কাছে ফোন দিয়ে দেবার নাম্বারটা বুকে নিয়েছে সে। এর কারণ আদ্রিতা এখন তার কল রিসিভ করবে না। তিনি যে রেগে বুম হয়ে আছেন তার উপর। আদিব আলতো হাসে, পরক্ষণেই দুশ্চিন্তাগ্রস্ত নয়নে বদ্ধ গেটের পানে চায়। দিবাকে তো কখন আদ্রিতাকে নিয়ে গেটের বাইরে আসতে বলে দিয়েছে সে। ওরা এখনো আসছে না কেন? কোনো সমস্যায় পড়লো না তো, নাকি আদ্রিতাই আসতে চাইছে না? আদিব গম্ভীর্য ভঙ্গিতে কয়েক পা এগোয়, সতর্ক নয়নে
আশপাশ চায়। ভার্সিটির গেটে বসা দারোয়ান বসে বসে ঝিমোচ্ছে, মাঝে মাঝে আবার মশাও তাড়াচ্ছে। আদিব তপ্ত শ্বাস ছেড়ে প্যান্টের পকেট থেকে ফোনটা হাতে নেয়, তবে স্ক্রিনে দৃষ্টি রাখার আগেই মৃদু মন্দ শব্দে থেমে যায় সে। দৃষ্টি সরু করে সামনে চায়। ক্ষণিকেই গেট খোলার আওয়াজ পায় এবং সেখান থেকে বেরিয়ে আসে দুই রমণী। একজনের মুখ স্ফুটিত হাসিতে উজ্জ্বল, আরেকজন বিষাদিত বদনে, ভুরু কুঁচকে রেখেছে। আদিবকে সম্মুখে দেখা মাত্রই আদ্রিতার মুখশ্রীতে আধার ঘনিয়ে আসে। বিস্মিত হয়ে আচমকা রাগে এস্ত পা ঘোড়ায় চলে যাবে বলে, কিন্তু আদিব তা হতে দেয় না। কয়েক কদম এগিয়ে এক প্রকার টেনে নিজের অস্তিত্বে মেশায় মেয়েটাকে। নিজের পেশি বহুল বাহুতে আদ্রিতাকে তৎক্ষণাৎ আবদ্ধ করে নেয়। আদ্রিতা এতে বিরক্ত হয়ে মুখ খুলতে চায়, তবে আদিব তার মুখে হাত চেপে থামিয়ে দেয়। অতঃপর কিঞ্চিত হেসে দিবার উদ্দেশ্যে বলে, ধন্যবাদ শালিকা, আমি ওকে বাসায় নিয়ে যাচ্ছি, তুমি চলে যাও, ঠিক আছে? দিবা তার ছটফটানো বান্ধবীর দিকে একবার চেয়ে চাপা হেসে আদিবকে সায় দিল। ঠিক আছে ভাইয়া, আমি যাচ্ছি তবে। দিবা তৎক্ষণাৎ প্রস্থান নিলে আদ্রিতাকে জাপটে ধরে জোর করে গাড়ির ভেতরে আনে আদিব। দারোয়ানের কটুর কুটুর চাহনিতে সম্পূর্ণ অগ্রাহ্য করে নিজেও সাথে সাথে গাড়িতে উঠে বসে। আদ্রিতাকে জড়িয়ে নিয়ে মুহূর্তে গাড়ির স্টার্ট করে সেটাকে নিয়ে চলে অজানা গন্তব্যে। নির্জন নিস্তব্ধ একটা জায়গায় এসে আদিবের গাড়ি থামলো। ভার্সিটি থেকে কিছু দূর সামনেই এ নিরালা স্থান। আদ্রিতাকে এখনো এক হাতে জাপটে ধরে রেখেছে আদিব। মেয়েটা এতক্ষণ ছটফট করলেও পরক্ষণে কিছুটা শান্ত হয়েছে, তবে গাড়ি থামাতেই তাকে প্রবল আক্রোশে এক প্রকার ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়েছে সে। তড়িৎ বেগে স্টিয়ারিং থেকে ডান হাত সরিয়ে আদিব পূর্ণ দৃষ্টি রাখে আদ্রিতার উপর। ক্ষোভে মেয়েটার মুখে লালচে আভা ছড়িয়েছে, চোখ ছোট করে ক্ষুব্ধ নিঃশ্বাস ছাড়ছে ক্রমাগত। আদিব তার মায়াপরীর এই রূপ দেখে কিঞ্চিত হাসে। আদ্রিতা তা দেখে যেন চরম ক্ষোভে দিশেহারা হয়ে শক্ত কণ্ঠে বলে ওঠে, বেয়াদবের মতো আমাকে এইখানে নিয়ে এসেছেন কেন? কি দরকার? আদিব নিজস্ব ঠোঁট বজায় রেখে কিছুক্ষণ চেয়ে থাকে নির্বিশেষে। রাগে প্রিয়তমাকে ভালোভাবে পরখ করে আচমকা তার একদম নিকটে চলে আসে। অতঃপর কানের কাছটায় ফিসফিসিয়ে বলে, তোকে দরকার। আদ্রিতা হতভম্ব হয়। এহেন কথায় লজ্জায় কিঞ্চিত কেঁপে ওঠে অধৈর্যকর। তবুও রাগের আতিশয় সহ্যে আদিবের বুকে হাত রেখে ঠেলে দূরে সরায় নিজের থেকে। আদিব এবার তীক্ষ্ণ নজরে চায়, মুহূর্তে আদ্রিতাকে টান দিয়ে নিজের বুকের সঙ্গে মিশিয়ে ধরে কঠোর স্বরে বলে, বেশি সাহস বেড়ে গেছে না? আমাকে বেয়াদব বলছিস? কি হলো, এমন করছিস কেন? আদ্রিতার রক্ত চক্ষু নিয়ে দ্বিগুণ তেজে ফুঁসে উঠে বলে, কেন করছি জানেন না? নাকি জেনেও না জানার ভান করছেন? তখন তো নিজের ঘর থেকে একদম ভিখারির মতো তাড়িয়ে দিয়েছিলেন, এখন কেন এসেছেন নিতে? আপনি ছাড়েন তো আমায়, চলে যান এখান থেকে। আপনাকে আমার চাই। কথা সম্পূর্ণ করার আগেই আদ্রিতার ঠোঁটে আঙুল চেপে থামিয়ে দিল আদিব। রাগে থরথর করে কাঁপতে থাকা আদ্রিতাকে তখনই নিজের বুকে চেপে ধরল শক্ত করে। তারপর কানের কাছে ঠোঁট নিয়ে হালকা আওয়াজে বলল, শান্ত হয়ে যা প্লিজ, আর এমন করবো না, তোকে আর কাঁদাবো না, রাগ করে না জান। আদিবের ঠান্ডা স্বরে আদ্রিতার শরীর ঝিমঝিম করে উঠল। কানের কাছটায় তার ভারী শ্বাস প্রশ্বাসের শব্দে চোখ দুটো মুদিয়ে এলো আপনা আপনি। সর্বাঙ্গে এক অদ্ভুত শিহরণে খামোশ হলো সে। রাগ ভুলে আবেশে এক প্রকার লেপ্টে রইল আদিবের বক্ষপিঞ্জরে। প্রিয়তমার নিশ্চল ভাবভঙ্গি পরখ করে আদিব আলতো হাসে, ধীর স্বরে স্বর্গোক্ত উক্তি করে, তোর মুখের আপনার সম্বোধন কিন্তু বড়ই মধুর লাগে, আমাকে এভাবেই ডাকিস। আদ্রিতা আশ্চর্যনীয় হয়ে এবার মাথা তুলতে চায়, তবে আদিব বাদশা দিতে বুকে আরো শক্ত করে চেপে ধরে বলে, বুকের কম্পন টের পাচ্ছিস না? কেন বারবার আমার থেকে দূরে যেতে চাইছিস? বুকটা যে খুব পড়ছে, একটু থাক না। আদ্রিতা বিস্ময়ে হতবাক হয়।
আদিব নামক কঠোর পুরুষ এমন আবেগ মাখা কথা বলছে তার বিশ্বাস হচ্ছে না। সে কি কোনো স্বপ্ন দেখছে? এটা কি সত্যি হচ্ছে? আদিবের গায়ের মিষ্টির গন্ধটা তীব্রভাবে নাকে এসে লাগছে। সে ঘ্রাণে একদম মোহিত করে ছাড়ছে তাকে লোকটা। আবেশে চক্ষু যুগল মুদিয়ে আসে আদ্রিতার। অপ্রত্যাশিত কিছু সোনার দরুন চোখ ফেটে বের হয় আনন্দ অশ্রু। অবশেষে অভিমান ভুলে আদিব কি তবে তার প্রেমের জালে ধরা দিল? ধেয়ে এলো বুঝি সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। টলটলে অশ্রুতে ভিজে যায় আদিবের শার্টের কলার। রাগ পালিয়ে নিমিষে অভিমান জাগ্রত হয় আদ্রিতার অন্তরে। ঠোঁট ফুলিয়ে অভিযোগের সুরে ভেজা গলায় আওড়ায়, আপনি খুব খারাপ, খুব নির্দয় আপনি। সব সময় শুধু রাগ দেখিয়ে গেছেন আমার সাথে, একবারও আমার চোখের ভাষা বোঝেননি আপনি। আজ তো নিজের রুম থেকে বের করিয়ে দিয়েছিলেন, এরপর আবার নিতে কেন এসেছেন আপনি? কোন অধিকারে? প্রিয়তমার অভিযোগ শুনে হালকা হেসে দু চোখ বুঝে নিল আদিব। তারপর মাথা নামিয়ে আদ্রিতার কপালে সময় নিয়ে চুমু খেলো। ফের সম্মোহিত স্বরে বলে উঠল, ভালোবাসার অধিকারে। তীব্র অনুভূতির দোলাচলে দোলে উঠল আদ্রিতার অন্তর। আরো আড়ষ্ট হয়ে মিশে গেল আদিবের বুকে। অবাধ অশ্রুরা বাধা মানছে না, গাল বেয়ে অনবরত গড়িয়ে যাচ্ছে। কান্না ভেজা গলায় আদ্রিতা আবারও জানালো, আমি আর যাবো না আপনার ঘরে, একদমই না। আদিব এবার প্রাণ খুলে হাসে। আদ্রিতার অভিমানী মুখটা বুক থেকে তুলে চোখের ভেজা পাপড়িতে চুমু খায়। এই প্রথম কোনো পুরুষের তব্দ ঠোঁটের ছোঁয়া পেয়ে আদ্রিতার কোণঠায় হাঁসফাঁস করে। লজ্জা অতল সাগরে ডুবে যায়। ঠোঁট চেপে চোখ নামায়। আদিব সবই খেয়াল করে। ঠোঁটে মৃদু হাসি ফুটিয়ে আদ্রিতার ফুল ও গালে হাত ছোঁয়ায়। আদ্রিতা চমকে তার দিকে চাইলে আদিব সুন্দর করে হেসে বলে, সমস্যা নেই, একবার আমরা বউ করেই না হয়ে নিয়ে যাবো, তখন তো যাবে। হুম। আদ্রিতা আর কিছু বলতে পারল না। অতি লজ্জায় চোখ দুটো আপনা আপনি অবনমিত হলো তার। সামনে সম্মোহিত চোখ জোড়ায় চেয়ে থাকার একদম সাহস নাই তার। বুক কাঁপে, বড্ড অস্থির অনুভব হয়। আবেগের স্রোতে ভেসে দেয় দূর দূরান্তর। আদিব আরো নিকটে আসে, তার গালে স্লাইড করে হালকা আওয়াজে বলে, এতদিন খুব কষ্টে নিজেকে সামলিয়েছে, আর যে পারছে না তোকে ছেড়ে থাকতে। বল না, আমার বউ হবি? আব্বুকে বলবো, নাকি সেদিনের মতো কি আবার ফিরিয়ে দিবি? হুম। ঠোঁট চেপে এবার ফুপিয়ে কেঁদে ওঠে আদ্রিতা। টানা টানা চোখ দুটো ফের অশ্রুতে পরিণত হয়। উন্মাদের ন্যায় ছাপিয়ে পড়ে আদিবের বুকে। নিবিড় আলিঙ্গনে আদিবও তাকে জড়িয়ে নেয়। মাথায় হাত বোলায় আদরের সহিত। ঠোঁট জুড়ে বিচরণ করে তৃপ্তির হাসি। 6 বছর আগের আদ্রিতা আর এখনের আদ্রিতার মধ্যে সত্যি তফাৎ আছে। 1 বছরের মেয়েটা ভালোবেসে ফেলেছে তাকে। তার মা অবশ্য ঠিকই বলতো, অন্যের থেকে ভুলভাল তথ্য জেনে শুধু শুধু মেয়েটাকে কষ্ট দিয়ে ফেললো সে। 2 দিন তো আক্রোশে নিজের রুম থেকে বের করে দিয়েছে তাকে। খুব কষ্ট পেয়েছে, আড়ালে ঠিক এভাবেই কেঁদেছে বোধহয়। আদিব মাথা নামায়, চোখ বুজে আদ্রিতার চুলে ঠোঁট ছোঁয়ায়। হাতের বন্ধন শক্ত করলে আদ্রিতার কান্না ভেজা গলা শোনা যায়, আমি তখন কিছু বুঝতাম না, খুব ভয় পেতাম এইসবে আমি, তাই তো আপনাকে ফিরিয়ে দিয়েছি। অথচ আপনি বোঝেননি, আমাকে চরম শাস্তি দিয়ে অনেক দূরে চলে গেলেন আপনি। একটা বারও এসে দেখলেন না আমায়? আপনি এতটা নির্দয় কেন? এই কয়টা বছর আপনার জন্য কত অপেক্ষায় কাটিয়েছি সেটা জানেন? জানবেন কি করে? আপনি তো রাগে দিশেহারা হয়েছিলেন, অভিমানের আড়ালে খুব সযত্নে লুকিয়ে রেখেছিলেন ক্ষোভ। আদিব ঠোঁট কামড়ে হাসে। অভিমানী প্রিয়তমার উদ্দেশ্যে নেশাক্ত গলায় ফিসফিস করে জানায়, হুম হুম। অভিমানের অন্তরালে ভালোবাসা ছিল জান, স্রেফ ভালোবাসা। আদ্রিতা কান্না ভুলে লজ্জায় আরো মিয়ে যায়। বুকের কম্পনের মাত্রা ছাড়ায় এক অদ্ভুত শিহরণে রন্দে রন্দে বয়ে যায়। কণ্ঠনালীর কম্পনে বাক হারা হয়। আদিব ঠোঁট বাঁকিয়ে হাসে তার প্রিয়তমার লজ্জা অনুভব করে। তাকে লজ্জায় আরো নাস্তানাবুদ করতে কানের কাছটায় ঠোঁট ছুঁয়ে বলে, এখন আর দূরত্ব নয়, বিয়ে করবো তোকে, আর কষ্ট পেতে দিব না, একদম রানী করে রাখবো। বল, হবি না আমার বউ? আদ্রিতা লাজুক হাসে, সর্বাঙ্গে সুখের ফুয়ারা বয়। আদিবের মুখ থেকে এই কথাটা এত বছর পর পুনরায় শুনতে পেয়ে আবেগে আপ্লুত হয়। এক সুখ সুখ ব্যথায় জর্জরিত হয়ে এক পর্যায়ে সায় জানায় স্বচ্ছ হাসিতে, আমি আপনারই বউ হব।
রাত ক্রমশ গভীর হচ্ছে, নিস্তব্ধতা বিরাজমান সর্বত্র। সকল মানুষ তন্দ্রায় ডুবে যাওয়ার জন্য এখন প্রস্তুতি নিচ্ছে। আদ্রিতাকে বিদায় করার পর দিবা প্রফুল্ল মনে বিছানায় এসে গা ছোয়ালো। নিজ বান্ধবীর ভেবা চেকা খাওয়া মুখটা ফের স্মরণ করে মিটমিটিয়ে হাসলো। আদ্রিতাকে মিথ্যা বলে সে নিয়ে গিয়েছিল গেটের বাইরে। অবশ্য আদিবি মানা করেছিল তার কথা বলতে, তাই আদিবের বদলে আদ্রিতার বাবার নাম নিয়ে বান্ধবীকে নিয়ে এসেছিল বুদ্ধি করে। নিজের বাবার দেখা করতে চাওয়ার কথা শুনে আদ্রিতাও আর দ্বিমত করেনি। বিষণ্ণ মনা হয়ে পৌঁছে গেল সেখানে, অথচ সেখানে গিয়ে দেখলো বাবার বদলে প্রেমিক দাঁড়িয়ে। দিবা চোখ বুজে ঠোঁট টিপে হাসে। আদ্রিতাকে আদিবের সঙ্গে পাঠিয়ে তার মনটা অবশ্য ফুরফুরে লাগছে। মেয়েটা আসার পর থেকে মন মরা হয়ে বসেছিল। সে তখনই বুঝেছিল কিছু একটা গন্ডগোল নিশ্চয়ই হয়েছে। আদ্রিতাকে ধরে এখন জেরা করলে সে সমস্ত কিছু খুলে বলে। যাক, ভালোই হয়েছে, এবার অন্তত ওদের সম্পর্কটা ঠিকঠাক হোক। মিথ্যা বলে নিয়ে যাওয়ার জন্য আগামীকাল অবশ্য বান্ধবীদের হাতে থাবড়া খেতে হবে, তবু সেটাকে বিশেষ আমলে নিচ্ছে না দিবা। ডান কাত হয়ে আয়েশ করে শুয়ে বদ্ধ চোখে ঘুমানোর প্রস্তুতি নিল। ঠিক তখনই তার ফোনটা বেজে উঠল শব্দ করে। দিবা ভুরু কুচকে বিরক্তি সহকারে চোখ মেলে চাইল। এত রাতে কে কল দিল? অলস ভঙ্গিতে ফোনটা তুলে স্ক্রিনে নজর রেখে উঠে বসলো। অচেনা নাম্বার দেখে কপাল কিঞ্চিত করে একবার বিছানার ডান পাশে চাইল। তার রুমমেট মিম গভীর ঘুমে তলিয়ে, তার ভারী শ্বাস প্রশ্বাস শব্দ শোনা যাচ্ছে। কলটা রিসিভ করবে কিনা ভেবে পাচ্ছে না দিবা। কে করলো? কোনো জরুরি কল নয় তো? ধরবে কি? কল একবার কেটে পুনরায় বাজতে শুরু করলো। দিবা দ্বিধা সমেত ফোন নিয়ে জানালার কাছটায় গেল। মতানৈক্য ফুকে শেষমেশ রিসিভ করে কানে চাপলো। সালাম দিলে ওপাশ থেকে শোনা গেল আকর্ষণীয় পুরুষালী গলার স্বর। ওয়ালাইকুম আসসালাম। দীপা রাইট? কি করছিলে? দিবা হতবম্ব হয়ে ফোনের স্ক্রিনে তাকালো। নাম্বারটা তো সম্পূর্ণ অচেনা, তাহলে লোকটা তার নাম জানলো কি করে? কৌতূহলের রেশ ধরেই দিবা মুখ কুঁচকে প্রশ্ন করলো। আপনি কে? আমার নাম কিভাবে জানেন? ওপাশ থেকে মৃদু হাসির আওয়াজ এলো। পরক্ষণে কোমল স্বরে বলল, আমি তাহির, আদিপের বন্ধু। গতকাল দেখা হয়েছিল, মনে নেই? দিবা চমকে উঠল। প্রবল অনুভূতির চাপে শুকনো ঢোক গেল। সেদিনে সেই সুদর্শন যুবকের নির্ভয়ে সত্য স্বীকার করার দৃশ্যটা এখনো তার মনে গেঁথে আছে। সেদিন অবশ্য মেয়েকে রাগ নিয়ে চোটপাট দেখিয়ে চলে গেলেও অন্তরে অনুভূতির জোয়ার ছিল। এক অজানা ভালো লাগায় কম্পিত হচ্ছিল হৃদয়। সেখান থেকে আসার পর বারবার শুধু তাহিরের হাস্যোজ্জ্বল মুখটাই ভেসে উঠছিল চোখের পর্দায়। তার কথা স্মরণ করে পুলকিত হচ্ছিল অন্তর্পট। এই অনুভূতির কারণ জানে না দিবা, না বুঝতে চায়নি, কিন্তু এই মুহূর্তে লোকটার মোলায়েম কণ্ঠস্বর শুনে সেই পূর্বের অদ্ভুত অনুভূতিটা আবারও হচ্ছে। দিবার নীরবতায় খানিক অস্থির হয় তাহির। অধৈর্য স্বরে বলে, হেই, তুমি ঠিক আছো? বেশি ডিস্টার্ব করে ফেললাম? দিবা এবার সম্ভিত ফিরে পেয়ে মৃদু আওয়াজে বলে, আপনি আমার নাম্বার কার কাছ থেকে নিয়েছেন? তাহির আলতো হেসে স্বর্গতোক্তি করে, আদিবের কাছ থেকে একটু আগেই নিলাম। শোনো, আমি কিন্তু সরাসরি কথা বলতে পছন্দ করি। তুমি আমার চেয়ে বয়সে অনেক ছোট, তবুও তোমাকে আমার ভালো লেগেছে। আমি ভাবছিলাম এটা হয়তো চোখের ভালো লাগা, কিন্তু এখন দেখি তোমাকে আর বলতেই পারছি না। সুপারগ্লুর মতো কাছে টানছে শুধু। আমার এখন প্রেমের নয়, বিয়ের বয়স হয়েছে। বাবা মা চাচ্ছে বিয়ে করি। তোমার কথাই বলবো এখন তাদের। বিয়ে করলে তোমাকেই করব। শোনো, কাল একবার দেখা করবে? তখন না হয় তোমার উত্তরটা জানিও। দিবা কুণ্ঠায় মাথা নাড়ায়। প্রথম আলাপনে এভাবে সরাসরি কেউ বিয়ের কথা বলে, কি অদ্ভুত লোক। একদম লজ্জা শরম নেই। কি জবাব দিবে বুঝতে পারছে না দিবা। লোকটাকে কি মানা করে দিবে? ভীষণ অস্বস্তি হচ্ছে, কথা জড়িয়ে যাচ্ছে, লাজের আভাস ছড়িয়ে গেছে সর্বাঙ্গে। দ্বিধাদ্বন্দ্বে ভুগে মনের সারায় তবুও কোনো মতে সে সায় জানালো। ঠিক আছে। তাহির স্বস্তির শ্বাস নিল।
প্রফুল্লকর হাসিতে প্রাণ জোড়ালো। সেই হাসি কর্ণ গোচর হতেই দিবার হৃদস্পিণ্ড থমকে গেল। শির দ্বারা বেয়ে বয়ে গেল শীতল স্রোত। তৎক্ষণাৎ ফোনটা কান থেকে নামিয়ে বুকে চেপে ধরল। চোখ দুটো বুজে গভীর শ্বাস নিল। কাউকে খুশি করতে পেরে ভেতরটাতে কেমন আনন্দ অনুভূতি হচ্ছে। এক অদ্ভুত শিহরণে গা কাঁপছে ক্রমশ। এ কেমন অনুভূতি, এ কেমন অদ্ভুত যন্ত্রণা। ঠোঁটে ফুটে আছে মৃদু হাসির রেখা। নিভু নিভু চোখ দুটোতে কত শত আশা আকাঙ্ক্ষা। অন্তর কোণে প্রশান্তির হাওয়া বহমান। আজকের রাত যেন স্বপ্ন পূরণের রাত। যুবতী এক কন্যার মনে তীব্র আকাঙ্ক্ষা, মিষ্টি মধুর স্বপ্ন আজ যেন নিমিষেই বাস্তবে রূপ নিল। কাঠখোটা স্বল্পভাষী স্বভাবের আদিপ তার সমস্ত অনুভূতি আজ তার কাছে তুলে ধরেছে স্পষ্ট রূপে। ভালোবাসার আহ্বান তাকেও আকণ্ঠ ডুবিয়ে ছেড়েছে গভীর প্রণয় সমুদ্রে। জীবনের প্রথম প্রেম ভোলেনি সে। খুব সযত্নে নিজের বুকের ছোট্ট কুঠিরে লুকায়িত রেখেছে এত বছর, অথচ কাউকে বুঝতে দেয়নি। গম্ভীর চরিত্রের আড়ালে খুব সংগোপনে লুকায়িত রেখেছে নিজের বেসামাল অনুভূতি। এতদিন কঠোর মুখে নিরুদ্যোগ ভাবভঙ্গি বজায় রেখে চললেও আজ তার অভিব্যক্তি ছিল একদম প্রেমিক সুলভ। চোখের চাহনি ছিল শান্ত নিশ্চল, যা তার মতো এক সুবোধ বালিকার অন্তর্পট গাঢ় অনুভূতির জোয়ারে ভাসিয়ে দিতে সক্ষম। অবশ্য সে নিজেই তীব্র অনুভূতির স্রোতে ভেসে গিয়েছিল। সেই স্রোতে ভেসেই শান্তিতে বাঁচার উদ্দেশ্যে খড়কুটোর ন্যায় আঁকড়ে ধরেছিল আদিবকে। প্রাণপণে তাকে নিজের মনে আবদ্ধ রেখে অবশেষে জড়তা ভুলে নির্ভয়ে স্বীকারোক্তি দিয়েছিল সবকিছুর। দীর্ঘ অপেক্ষার পর তাকে ছেড়েছে অন্তরের সমস্ত জমায়িত আবেগ মাখা কথা। ঠোঁটের হাসি গাঢ় হয়ে আসে আদ্রিতার। চক্ষু পট খুলে চঞ্চল ভঙ্গিতে পরিতৃপ্তির হাসিতে উজ্জ্বল হয় তার মুখ। খানিক আগের দৃশ্যপট কল্পনা করে লজ্জায় বারবার মুচড়া যায়। অস্থির হৃদস্পন্দনের তালে দুলে ওঠে তনু। এখনো স্পষ্ট চোখে ভাসছে আদিবের অস্থির উচ্চাটনতা। তার ঠোঁটের এক একটি তব্দ ছোঁয়া অন্তরে তুলেছিল অশান্ত ঝড়। শ্বাস টানের জোগাড় হয়েছিল। লজ্জায় বুজে আসছিল চোখ, তবুও কেমন মোহাচ্ছন্নতা ঘিরে ধরেছিল তাকে। মানুষটাকে পুনরায় দহন যন্ত্রণায় ভোগাতে মন সায় দেয়নি, বিধায় সেও আচ্ছন্ন হয়ে তব্দ হয়েছিল প্রেমিক পুরুষের ভালোবাসাময় আহ্বানে। সেই পুরুষ তখন তৃপ্তিকর হাসিতে প্রশান্তির শ্বাস ছেড়ে তাকে জড়িয়ে নিয়েছে। সারা পথ পাড়ি দিয়েছে। খুব আদরে তাকে বুকের মাঝে লুকিয়ে রেখে ড্রাইভ করে অবশেষে বাসায় পৌঁছেছে। বাসায় প্রবেশ করে ড্রয়িং রুমে সকলের উপস্থিতি খেয়াল করেও দাঁড়ায়নি আদিব। সোজা নিজ রুমের উদ্দেশ্যে দোতলায় পা বাড়িয়েছে। তবে সে ভীষণ ইতস্তত বোধ করছিল। ভীরু কদমে এগিয়ে এসেছিল সবার নিকট। হঠাৎ এভাবে চলে আসে কি জবাব দেবে সবার কাছে সেটাই বুঝে পাচ্ছিল না। আবার কারো প্রশ্ন বানেও জর্জরিত হয়নি তখন। সবাই কেমন নিশ্চুপ ছিল, গম্ভীর চিন্তায় ক্লিষ্ট ছিল। তাদের অভিব্যক্তি দেখে আদ্রিতার মনে ভয় জেগেছিল, কিন্তু পরক্ষণে আফসানার কোমল ব্যবহার সে যেন দিশা পেল। মমতাময়ী বড় মা তাকে কোনো জবাবদিহির সম্মুখীন না করে সরাসরি ফ্রেশ হওয়ার জন্য দোতলায় পাঠিয়ে দিলে সে যেন হাঁপ ছেড়ে বাঁচল। এক প্রকার দৌড়ে রুমে এসে দরজা চাপালো সে। ফ্রেশ হয়েছে সেই কখন, অথচ রুমের বাইরে যাওয়ার সাহসটা হচ্ছে না তার। সবাই কি জেনে গেছে তাদের ব্যাপারে? বড় মা তো সব জানে, তিনি কি বলেছেন সব? জানাতেও পারে। সবাই কেমন অদ্ভুত মুখা ভঙ্গি করে বসেছিল তখন। মুহূর্তে প্রণয়ভূত পাল্টে গিয়ে আদ্রিতার অন্তরে এবার ভয়েরা বাসা বেঁধেছে। চিন্তায় মুচড়ে উঠছে ক্ষণে ক্ষণে। পরিবারের লোকজন তাদের সম্পর্ক যদি না মানে তখন তাদের সাজানো গোছানোর সংসারটা ভেঙে যাবে না তো? আদ্রিতা ভীত হয়, অস্থিরভাবে পায়চারি করে কক্ষ মাঝে। নানা বাজে চিন্তা মনে উকি দেওয়াকালীন দরজায়
ঢোকার আওয়াজ পেয়ে সচকিত হয়। বুকের কম্পন বৃদ্ধি পায় তার। মাথা ঘুরিয়ে পিছে ফিরে আসার অনুভূতি দিলে মাহিমের হাস্যোজ্জ্বল মুখটা দৃষ্টিগোচর হয়। সে স্বস্ফুটত হাসিতে এগিয়ে এসে সগ্র উক্তি করে। রুমি, পায়চারি করছো কেন? বাইরে আসো, বরযাত্রী তোমাকে ডাকছেন। আদ্রিতা ভরকে গেল। ধক করে উঠল বুকের ভেতরটা। সে তাহলে ঠিকই ভেবেছিল সবাই এতক্ষণ হয়তো তার আর আদিবের ব্যাপারটা জেনে গেছে। এবার কি হবে? আদ্রিতা ভীত লোচনে মাহিমের দিকে তাকায়, মিনমিনি স্বরে বলল, আমাকে ডাকছে কেন? মাহিম প্যান্টের পকেটে 2 হাত ঢুকিয়ে ভাবসাপ নিয়ে দাঁড়ায়। আদ্রিতার ভরকানো চেহারাটা দেখে মজা পেয়ে এলো। মুখে গম্ভীর্যতার আভাস ফুটিয়ে বলে, শুনলাম তুমি নাকি কার প্রেমে পড়েছো। তাকে না পেলে বাঁচবে না টাইপ অবস্থা, সেজন্য চাচু ডাকছে তোমাকে। জলদি যাও, নয়তো প্রেমিক হাতছাড়া হয়ে যাবে। মাহিমের দুষ্টুমি বুঝতে পেরে আদ্রিতা চোখ রাঙালো, মেজাজ দেখিয়ে বলল, উল্টাপাল্টা কথা বলে মায়ের খাবি মাহিম। দেখি শর্ত, যেতে দে আমায়। মাহিমকে ঠেলে সামনে থেকে সরিয়ে আদ্রিতা রুম ছেড়ে বের হলো। সিটের কাছে আসতেই থমকে গেল পা। মাহিমও দুষ্ট হেসে তার পেছনে এসে দাঁড়ালো। স্থির দাঁড়িয়ে থাকা আদ্রিতাকে পরখ করে হালকা আওয়াজে বলল, এই আদ্রিতা আপু, থামলে কেন? চলো রিল্যাক্স, কিচ্ছু হবে না, ভাইয়া আছে। শঙ্কায় আতঙ্কে আদ্রিতার মুখ শুকিয়ে যায়। থর থর কম্পন অনুভব করে সর্বাঙ্গে। দৃষ্টি বিস্ফোরিত, ঠোঁটজোড়া তীর তীর করে কাঁপছে। অস্থির হৃৎপিণ্ডের স্পন্দন থামানো কষ্টকর হয়ে যাচ্ছে। বসার ঘরে ছোট বড় সকলেই উপস্থিত। থমথমে অবস্থা বিরাজমান। কারো মুখে রা নেই, নিস্তব্ধ হয়ে আছে সব। দোতলা থেকে সকলের অভিব্যক্তি দেখে ভয়ে মিয়ে যায় আদ্রিতা। অসহায় দৃষ্টি তুলে মাহিমের দিকে চাইলে সে তাকে চোখ দিয়ে আশ্বস্ত করে নিচে নামতে বলে। নিরুপায় আদ্রিতা দৃষ্টি নিচু করে সামনে পা চালায়। ভীরু কদমে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপস্থিত হয় বসার ঘরটায়। শফিক রহমান শক্ত মুখে বসে। চেহারার পড়তে পড়তে তার গম্ভীর্য ভাব আভাস তিনি রেগে আছেন কিনা তা ভালোভাবে বোঝা যাচ্ছে না অবশ্য। আদ্রিতার বাবা তার বড় ভাইয়ের থেকে এতক্ষণে দৃষ্টি সরিয়ে মেজো ভাইয়ের দিকে তাকালো। দুজনের চোখাচোখি হলে কিছুক্ষণ স্থির রইল দৃষ্টি। পুনরায় বড় ভাইয়ের দিক চেয়ে হতাশার নিঃশ্বাস ছেড়ে চুপ থাকে দুজন। কারো মুখে কথা নেই। নিশ্চুপ নির্বিকার ভঙ্গিতে এক একজন বসে আছে। নিজের স্বামীর এহেন মুখা অবয়ব খেয়াল করে আফসানা ভীত হন, আশঙ্কায় ভুগছেন, অস্থির হন তার জবাবের প্রত্যাশায়। আদিব সকালে বাড়ি থেকে চলে যাওয়ার পরপরই তাদের প্রণয় সম্পর্কিত ঘটনা সবাইকে খুলে বলেছিল আফসানা। বাড়ির প্রত্যেকে তখন প্রচণ্ড অবাক হয়, বিমূঢ় নেত্রে চেয়ে থাকে তার দিকে। আজকের ঘটনায় সবার মনের অবশ্য একটু আত্মসন্দেহ জেগেছিল, তাই বলে এতটা চিন্তা করেনি তারা। আদিবের বাড়ি ছাড়ার কারণ যে আদ্রিতা ছিল সেটা জানতে পেরে সকলে বিস্ময় হতভম্ব ছিল বলা চলে। কথা বলতেই যেন তারা ভুলে গিয়েছিল ক্ষণিকের জন্য বহু আগে থেকে আদিব ভালোবেসে এসেছিল আদ্রিতাকে, অথচ সেটা ক্ষুণাক্ষরেও টের পায়নি তারা। এ কেমন অবিশ্বাস্যকর ঘটনা! আফসানার কথা বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছিল। আদিবের বাবা তখন বিস্ময়ের রেশ ধীরে ধীরে কাটিয়ে আদিব এলে কথা বলবেন বলে ভেবে রেখেছিলেন, কিন্তু রাতে হঠাৎ আদিব আদ্রিতাকে একসঙ্গে বাড়ি ফিরতে দেখে সকলের নিকট যেন সুস্পষ্ট হয় ব্যাপারটা। মুহূর্তে অবিশ্বাসকে বিশ্বাসে পরিণত করে স্থির নিশ্চল থাকে সকলে। আদ্রিতার হাত পা অসাড় হয়ে আসে। একদম ছুটতে চলে ইচ্ছে করছে বসার ঘর থেকে, কিন্তু ন্যূনতম শক্তিটুকু আর অবশিষ্ট নেই তার। ছোটকাল হতে বাবা চাচাদের প্রচণ্ড ভয় পেয়ে এসেছে সে, আর আজ তাদেরই সামনে নিজের প্রেম ঘটিত বিষয়টি সম্পর্কে আলোচনা হবে তা ভাবতেই কুণ্ঠায় হাঁসফাঁস করছে সে। আর চোখে বারবার আদিবের দিকে চাইছে। মানুষটা টান টান হয়ে সোফার এক সাইডে বসে, মুখে জড়তার চিহ্ন মাত্র নেই, বরং শানিত দৃষ্টি জোড়া ঘুরে ফিরে বেড়াচ্ছে সকলের চোখ মুখে। হঠাৎ আওয়াজে আদ্রিতা হকচকিয়ে ওঠে, দৃষ্টি নামায়। বাড়ির সকলের মনোযোগী দৃষ্টি মুহূর্তেই শফিক রহমানের দিকে নিবদ্ধ হয়। তিনি দীর্ঘক্ষণ পর গলা ঝেড়ে সরাসরি আদিবের উদ্দেশ্যে বললেন,
তোমার আম্মু বলছিল তুমি নাকি আদ্রিতাকে পছন্দ করো, তার সঙ্গে রাগ করে নাকি বাড়ি ছেড়েছিলে। আদ্রিতার দম বন্ধ অনুভূতি হয়, গলাটা বড্ড শুকনো ঠেকে। শুকনো গলা ভেজাতে বারবার ঢোক গিলায় রত থাকে। মাথাটা আর তোলার সাহস পায় না, চোখ খিচে বড় মার কাছটায় বসে থাকে। বাবার কথার প্রতি উত্তর দেওয়ার পূর্বেই আদিব একবার নিজ প্রেয়সীর দিকে চায়। মেয়েটা ভয়ে জড়সড় কোমল মুখটা লুকিয়ে রেখেছে এক প্রকার। আদিব অদেখা হেসে চোখ সরিয়ে আনে তার থেকে, অতঃপর বাবার চোখে চোখ রেখে সুস্পষ্ট জবাব রাখে। তোমার ভুল হচ্ছে। আমি আদ্রতাকে পছন্দ নয়, ভালোবাসি। ভালো লাগে পছন্দ এসব ক্ষণিকের বিষয়, কিন্তু ভালোবাসা চিরকাল মনে রয়েছে। ওর প্রতি অভিমান ছিল আমার ঠিক, কিন্তু বাড়ি ছেড়েছিলাম নিজ ক্যারিয়ারের উদ্দেশ্যে। এখন তোমাদের মত থাকলে আমি ওকে বিয়ে করতে চাই। শফিক রহমান সহ তার ভাইয়েরা স্তব্ধ নয়নে চেয়ে দেখেন আদিবকে। নির্ভয়ে বুক ফুলে কি সুন্দর সহজ স্বীকারোক্তি দিয়ে দিল সে। আদ্রিতা লজ্জায় মিশে যায় মাটিতে, পাশ থেকে মোমের খোঁচানোতে বিরক্ত হলেও চুপ রয়। সে দুষ্টু হেসে কানে কানে কিছু একটা বলছে, তবে আদ্রিতার সেদিকে ধ্যান নেই। আদিবের কথাগুলো শ্রবণ করে বুকের ভেতরটা দামামা বাজছে, আড়ষ্ট হয়ে উঠেছে ক্ষণে ক্ষণে। কি অদ্ভুত অনুভূতির জাতাকলে পিষ্ট হচ্ছে সে। শফিক রহমান পুনরায় আওয়াজ তুললেন, ভুরু উঁচিয়ে ছেলেকে বল শুধালেন। আমাদের যদি মত না থাকে তাহলে কি করবে তুমি? আদিব খানিক শূন্য দৃষ্টিতে চেয়ে থাকে তার বাবার দিকে, পরক্ষণে দৃষ্টি সরিয়ে আদ্রিতাকে ইশারা করে নির্লিপ্ত ভঙ্গিমায় বলে ওঠে, ওর মত না থাকলে আমি কোনোদিন বিয়ের প্রসঙ্গ তুলব না। তবে ও যদি হ্যাঁ বলে তাহলে আমি আর কোনো কিছুর তোয়াক্কা করব না। সকলের উৎসুক দৃষ্টি এই মুহূর্তে আদ্রিতার দিকে নিবদ্ধ। জবাবের প্রত্যাশায় সকলেই তার দিকে চেয়ে। আদ্রিতা এতে আরো ঘাবড়ে যায়, অস্বস্তিতে জড়সড় হয়, মাথা নুয়ে স্থির বসে থাকে। হাত দুটো মুচ লেখা করে আতঙ্কে ক্রমশ ঢোক গেলে অস্থির স্পন্দনের তালে শরীরে কাঁপুনি শুরু হয় রীতিমতো। কি বলবে তাদের? আমি আদিবকে ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই। লজ্জা লজ্জা, ভুলেও এসব কি গুরুজনদের সামনে বলা যায় নাকি? আবার না বলেও উপায় নেই। আদিবের কথার ধাঁচই এমন ছিল যে সেখানে না বলার অপশনই নেই। তার সুস্পষ্ট জবাব, হ্যাঁ বললে সে সাথেই আছে, না বললে কখনো বিয়ের কথা তুলবে না। কি কঠোর পুরুষ, তাকে বিপদে ফেলে নিজে এখন নিশ্চিন্তে বসে আছে। আদ্রিতার ভাবনার মাঝেই শফিক রহমান গম্ভীর্যতা ধরে রেখে তার উদ্দেশ্যে বলেন, আদ্রিতা, তুমি নির্ভয়ে বলো, আদিব কি তোমাকে জোর করেছে নাকি তোমার সম্মতি আছে এতে? দাঁতের দংশনে পিষ্ট হয় আদ্রিতার ঠোঁটজোড়া। মুহূর্তে গোলাপি ঠোঁটজোড়া রক্তিম আভায় ছেয়ে যায়। এক ভয় ভয় অনুভূতি সর্বাঙ্গে, কণ্ঠনালী ফুঁড়ে আওয়াজ আসছে না যেন। প্রচণ্ড ভীত আদ্রিতা এক পর্যায়ে সাহস যোগায় নিজ মনে, কাঙ্ক্ষিত উত্তরটা বলার প্রস্তুতি নেয় নিজেকে সামলে। পূর্বের মতো না করা মানে আদিবের ক্রোধের বশবর্তী হওয়া। সে আদিবকে ভালোভাবে জানে, লোকটা একবার যা বলে তাই করে দেখায়। নিজের বিরুদ্ধে গেলেই তার ক্রোধের আগুনে ঝলসাতে হয় আজীবন। অনেক কষ্টের পর আদিবকে পেয়েছে সে, আর হারাতে চায় না। একই ঘটনার পুনরাবৃত্তি আর দহন যন্ত্রণা বাড়াতে চায় না সে। লোকটা তাকে খুব ভালোবাসে, সেই ভালোবাসার মর্যাদা রাখতেই ভয়কে জয় করে তাকে হ্যাঁ বলতে হবে। মনের জোরে আদ্রিতা মাথা তোলে। প্রথমে নজর যায় আদিবের দিকে। লোকটা এক বুক আশা নিয়ে তার পানে চেয়ে, কাঙ্ক্ষিত জবাব শুনতে আকুল হয়ে আছে যেন সে। তার শান্ত নিশ্চল চোখ দুটোতে তীব্র আকাঙ্ক্ষা, একবার তার প্রিয়তমা সায় জানাক, তারপর আর কোনো বাধা মানবে না সে। আদ্রিতা যেন পড়তে পারলো আদিবের চোখের ভাষা। ক্ষণিকেই চাহনি অনর্থ ফেলে মৃদু শ্বাস ছাড়লো, ফের মাথা নিচু করে অবশেষে মুখ খুলল খানিক জড়তা নিয়ে। আমাকে জোর করা হয়নি চাচু। আদিবের ঠোঁটে মৃদু হাসির রেখা ফুটে এতক্ষণে। আফসানা বেগমও স্বস্তির শ্বাস ছেড়ে ছেলের উজ্জ্বল মুখটা দেখলেন একবার। এই মুহূর্তে ছেলেটা তার মাত্র অতিরিক্ত খুশি হয়েছে আদ্রিতার সহজ স্বীকারোক্তিতে, যেটা অন্য কেউ বুঝতে না পারলেও তিনি ঠিকই বুঝতে পারছেন। এতক্ষণ দুশ্চিন্তায় ভুগছিলেন। বাপ চাচাদের সামনে ভয়ে আদ্রিতা না আবার অস্বীকার করে বসে সব।
কিন্তু মেয়েটা বেশ বুদ্ধিমতীর পরিচয় দিয়েছে আজ। আদিবকে ফের না রাগিয়ে তার ভয়ানক ক্ষোভ জেদ দমাতে অন্তর কোণে জমায়িত তীব্র ভয়কে জয় করে মেয়েটা সকলের সামনে তুলে ধরেছে নিজের মনের কথা। তনিমা মরিয়ম দুজনেই বাখারা, স্তব্ধ নয়নে চেয়ে দেখছেন আদিবের আদ্রিতাকে। বাড়ির দুজন ছেলে মেয়ে একে অপরকে এত বছর যাবৎ ভালোবাসে, অথচ তারা টেরই পাননি। অবাকের চূড়ান্তে তারা। তনিমা নিজের মেয়েকে দেখছেন একটু পরপর। মেয়েটা তার শান্তশিষ্ট ভদ্র স্বভাবের, কথা খুব কম বলে। বড় চাচার সামনে তো ভয়ে আসেই না বলা চলে। আজ সেই মেয়ে বড় চাচার সামনে বসে প্রেম ঘটিত বিষয় শুয়ে স্পষ্ট ভাষায় কথা বলছে, তা বিস্ময়কর ব্যাপারই বটে। শফিক রহমান এবার গলা ঝেড়ে সোজা হয়ে বসলেন। অতঃপর ডানে ফিরে নিজের ছোট্ট দুই ভাইয়ের মুখাবয়ব দেখে নিলেন। তারা আনমনে হয়ে কিছু একটা ভাবছেন। তিনি সেখান থেকে দৃষ্টি সরিয়ে আবারও আদ্রিতার দিকে ফেললেন। মেয়েটা আতঙ্কে জড়সড় দেখেই বোঝা যাচ্ছে তিনি ভেবেছিলেন তার ছেলের কারসাজি সব। মেয়েটার এসবে হয়তো মত নেই, কিন্তু একই শুনলেন। আর একটু ঝালাই করার উদ্দেশ্যে তিনি কিঞ্চিত জোর দিয়ে আবারও বললেন, কি বলতে চাইছো স্পষ্টভাবে বলো। আদিবের ভয়ে এসব বলছো না তো? আদ্রিতা ভীষণ অসহায় অনুভব করে। শঙ্কায় আতঙ্কে মুখের বর্ণ পরিবর্তন হয়ে আসে তার। কণ্ঠনালী শুকিয়ে কাট, তবুও কোনোভাবে গলাটা ভিজিয়ে মনের সাহস সঞ্চয় করে বলে ওঠে, চাচু, আমাকে উনি ভয় দেখাননি, আমি মন থেকেই বলছি। আর কিচ্ছু বলতে হলো না আদ্রিতাকে। সকলেই যা বোঝার বুঝে গেছেন। আদিবের উপর থেকে নির্লিপ্ত থাকলেও অন্তরে তার আনন্দের ফোয়ারা বইছে। আদ্রিতা ভীতু, এটা সে জানে। ভয়ের তাড়নায় এখন সত্যটা বলতে হয়তো সাহস পেত না মেয়েটা, কিন্তু টেকনিক খাটিয়ে সে এমন একটা কথা বলেছে যেটার মর্মার্থ বুঝলে অস্বীকার করার সাহসটা হবে না তার। সেটাই যেন প্রতিফলিত হয় এখন এই মুহূর্তে। এবার শত বাধা আসলেও তা মোকাবেলা করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ সে। শফিক রহমান মুখ কঠোর করলেন, চোখে মুখে গম্ভীর্যতার ছাপ। এক পর্যায়ে নিজের ছোট ভাইকে উদ্দেশ্য করে বললেন তিনি, সাদিক, ওই কিছু বল। নিজে তো পাগল হয়েছে, সেই সাথে মেয়েটাকেও পাগল বানিয়েছে রেছে। ভাই বোনের মধ্যে বিয়ের এটা সম্ভব কিভাবে? পরিবারের লোকজন মানবে কি না? আশেপাশের মানুষ কেমন চোখে দেখবে? সে বিষয়ে ভাবনা নেই তার। সাদিক রহমান সুযোগ পেয়ে এতক্ষণে মুখ খুলতে চান, কিন্তু তার আগেই আদিবের গমগমের স্বর শুনে থেমে যান। ছেলেটা তার বাবার দিক চক্ষু স্থির রেখে বলছে, আশেপাশের লোকজন কি বলবে তা ভেবে আমার লাভ কি? আর আমি কোনো নাজায়জ সম্পর্কে জড়াইনি যে আমার পাপ হবে। আমি বিয়ে করলে ওকেই করবো। উল্টা বলে যুক্তি না দেখিয়ে সরাসরি বলো তোমাদের মত আছে কিনা। আদিবের এহেন কথা শুনে শফিক রহমান চোখ রাঙিয়ে তাকালেও বাকি সবাই মিটমিটিয়ে হাসতে রত। বড় ভাইয়ের কিং কর্তব্য বিমূঢ় অবস্থা দেখে সাদিক রহমান সরল গলায় বললেন, আদিব তো ঠিকই বলেছে ভাইজান। চাচাতো ভাই বোনের বিয়ে তো অহরহ হচ্ছে, আর ওরা দুজন যেহেতু রাজি তাহলে আমাদেরও মত দেওয়াটা উচিত। আশিক রহমানও তার সঙ্গে তাল মেলালেন এবার। ভাইজান, এখানে তো খারাপ কিছু দেখছি না আমি, এমনটা হলে তো ভালোই হয়। নিজের চাচাদের কথা শুনে প্রফুল্লিত হলো আদিব। আর চোখে চাচিদের অভিব্যক্তি একবার দেখে নিল। তারা স্বস্ফুট হাসিতে মাথা নেড়ে সায় জানাচ্ছে। সে জানতো তার বাবা ছাড়া সকলেই যে ব্যাপারটাতে রাজি হবে। যদি দ্বিমত পোষণ করার কেউ থেকে থাকে সেটা তার বাবা। মৌমি খুশিতে আত্মহারা হলেও প্রকাশ করতে পারছে না তা। আদ্রিতা কিভাবে পারলো ওদের থেকে এই ব্যাপারটা লুকাতে? ওর কঠিন বিচার হবে আজ, শুধু একা পাক। এদের মাঝে বর্ষা ভাবলে সিহীন ভঙ্গিতে সকলের কথা শুনছে। তার মাঝে মাঝে আদ্রিতাকে দেখছে গভীর নয়নে। মাহিম উপস্থিত থাকলেও আরাফ নিজ রুমে ঘুমে বিভোর। সকলের অভিব্যক্তি দেখে নিয়ে শফিক রহমান অতিষ্ঠ ভঙ্গিমায় মাথা নাড়লেন। শক্ত কণ্ঠে আদিবকে বলে ওঠেন, সব তো নিজেই ভেবে নিয়েছে, তাহলে আমাদের মতামত জেনে আর কি করবে? আদিব মৃদু শ্বাস ছেড়ে বলে, আব্বু, অবুঝের মতো কথা বলো না তো। আমি কিছু ভেবে নিইনি, শুধু নিজের মনের কথাটা তোমাদের জানালাম। এখন বাকি সিদ্ধান্ত তোমাদের উপর। শফিক রহমান ভুরু তুলে জিজ্ঞাসু গলায় প্রশ্ন শুনলেন, কি চাইছো তুমি? কিসের সিদ্ধান্ত নিব আমরা? বিয়ের।
আদিবের কথায় নড়েচড়ে ওঠে সকলে। আদ্রিতা লজ্জায় অতল সাগরে হাবুডুবু খায়। লোকটা বিয়ের জন্য এত তাড়াহুড়া করছে কেন হঠাৎ? কি নির্লজ্জের মতো সরাসরি বলছে। ইস! শফিক রহমান ভিমরি খেয়ে জবাব দেন। বিয়ে কোনো ছেলে খেলা না যে হুট করে কিভাবে সম্ভব? তাছাড়া আফসানা এবার চরম বিরক্ত হন স্বামীর প্রতি। লোকটা ভেতরে ভেতরে অবশ্যই রাজি, কিন্তু উপর দিয়ে শক্ত থাকার ভান করছেন। রীতিমতো পেঁচিয়ে যাচ্ছেন সমস্ত কথা। বদমেজাজি ছেলের বদমেজাজি বাপ। তিনি কিছু বলতে চাইলে আদিব তাকে চোখের ইশারায় থামিয়ে নিজে শান্ত স্বরে জবাব দেন। চাচ্ছ যেহেতু ওনার মেয়ে আমার হাতে তুলে দিতে রাজি, সেক্ষেত্রে তোমরা রাজি হওয়া উচিত। আর রাজি থেকে নারাজের ভান ধরলেও সমস্যা নেই। আর যেহেতু রাত হয়ে গেছে, তাই বিয়েটা কাল করব। ঘরোয়া বিয়েতে এত আয়োজনের প্রয়োজন হয় না। তারপর তুমি যখন সম্পূর্ণভাবে মানতে পারবে, তখন আয়োজন করে তোমার ভাতিজিকে আমার হাতে তুলে দিও। যাই হোক, আমি আমার মতামত জানিয়েছি। এবার তোমরা ভাবো, সিদ্ধান্ত নাও। আমি আসছি, কাল অফিস আছে আমার। আদিব কথা শেষ করে আর এক মুহূর্ত দাঁড়ালো না সেখানে। ব্যস্ত পায়ে চলে গেল নিজ রুমের উদ্দেশ্যে। আদ্রিতা বেতি রেখে বাকি সবাই ঠোঁট টিপে হাসলেও শফিকুর রহমান গরম চোখে ছেলের প্রস্থান দেখে ক্ষুদ্র নিঃশ্বাস ছাড়েন। শীতের সকাল, ভার্সিটির পাশের একটা রেস্টুরেন্টে এসে বসে দুই বান্ধবী। খানিক আগেই এসেছে তারা। সেই থেকে দিবা অস্থিরতায় হাঁসফাঁস করছে ক্রমশ। গতকাল রাতে তো সে মনের আহ্বান মানা করতে পারেনি তাহিরকে, তবে এখন বড় অস্বস্তি হচ্ছে তার। কি উত্তর দিবে তাকে? মনে হাজারো দ্বিধা সংশয়। একা আসতে সাহস পাচ্ছিল না, বিধায় বান্ধবীকে সাথে করে নিয়ে এসেছে। তাহির সকালে আবারও ফোন দিয়েছিল, তখন তাকে এই স্থানে থাকতে বলে দিয়েছিল। সেই মোতাবেক এসেছে তারা, কিন্তু লোকটার আসার খবর নেই। থাই গ্লাস ভেদ করে আদ্রিতার দৃষ্টি সুদূর আকাশপানে স্বচ্ছ চোখে সকালের স্নিগ্ধ আকাশটা দেখে চলেছে। সে বিভোর নিজস্ব ভাবনায়। কাল রাতের পর আর দেখা হয়নি আদিবের সঙ্গে। লোকটা আজ সে ঘুম থেকে ওঠার আগেই খেয়ে দিয়ে অফিসে চলে গেছে। বাড়ির বড়দের সামনে সকালে অবশ্য বড্ড কুণ্ঠিত ছিল আদ্রিতা। সবার অন্যরকম দৃষ্টি দেখে লজ্জা পাচ্ছিল বেশ। তীব্র অস্বস্তি থেকে বাঁচতে কোনোভাবে নাস্তাটা সেরে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়েছিল। বাড়ির লোকদের মধ্যে পরিবর্তিত কি আলোচনা হয়েছে সে সঠিক জানে না। তবে বাড়ি থেকে বেরোনোর পূর্বে তার বড় মার মিষ্টি হেসে বলা কথাটাই মনে এখনো ঘুরপাক খাচ্ছে। দিবাকে সঙ্গে করে যেন বাড়ি ফেরে, সেই কথাটা বড় মা বলে দিয়েছে তাকে। তখন কোনো প্রশ্ন না করলেও এখন চিন্তিত হচ্ছে। মস্তিষ্কে চাপ শুরু হয়েছে রীতিমতো। দিবাকে নিতে বলল কেন? তাহলে কি আজ রাতে সত্যি বিয়েটা হবে তাদের? আজই কি আদিবকে স্বামীরূপে পেয়ে যাবে সে? বুকটা ধক করে ওঠে আদ্রিতার। ঠোঁট কামড়ে লাজুক হেসে মাথা নোয়ায়। বেহাল বক্ষ স্পন্দনের তালে এলোমেলো দৃষ্টি ফেলে। তখনই নজর পড়ে দিবার দিকে। মেয়েটা উৎকণ্ঠিত হয়ে বারবার রেস্টুরেন্টের দরজার বরাবর চাইছে শুধু। আদ্রিতা মুহূর্তেই সচকিত হয়ে ভুরু কুচকায়। আগ্রহ সমেত জিজ্ঞেস করে, কিরে এমন করছিস কেন? দিবা তৎক্ষণাৎ কাদো কাদো চেহারা করে বান্ধবীর দিকে তাকায়, অতঃপর ঠোঁট ফুলিয়ে জবাব দেয়। ওনাকে কি উত্তর দিব বুঝতে পারছি না রে। কেমন যেন একটা লাগছে, তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না বেশি? এসব ঠিক হচ্ছে কি? বল না। আদ্রিতা এ যাত্রায় ঠোঁট এলিয়ে হাসে। বান্ধবীর ভাবনায় বুঝতে পেরে শান্ত গলায় বলে, বেশি চাপ নিস না। তুই ওনাদেরকে না চিনলেও আমি সেই কিশোরী বয়স থেকেই চিনি। আদিব ভাইয়ের স্কুল ফ্রেন্ড তারা। সবাই খুব ভালো মনের মানুষ। কখনো ওনাদের নামে বাজে কিছু শুনিনি। তুই নিশ্চিন্তে থাক এই ব্যাপারে। তাহির ভাইয়াকে নির্দ্বিধায় গ্রহণ করে নিস। এমন পাত্র খুব কমই পাবি। আমি বলে দিলাম, ইনশাআল্লাহ তুই খুব ভালো থাকবি ওনার সঙ্গে। দিবা খানিক লজ্জা পেলেও উৎকণ্ঠায় জর্জরিত হয়ে ফের বলল, কিন্তু আমার বাবা মাকে কি বলবো? আর ভাইয়া? এখানে তুই শুধু আজ হ্যাঁ বলিস, তারপর যা করার তাহির ভাইয়াই করবে। দিবা মাথা নাড়ল, তারপর সরু নয়নে চেয়ে ভুরু নাচিয়ে বলল, বাহ, আমার বান্ধবী দেখি এক রাতে এসব ব্যাপারে ভালো অভিজ্ঞতা হয়ে গেছে। আদি ভাইয়া শিখিয়ে দিয়েছে বুঝি? আদ্রিতা মুখ কুচকে বলল, ভালোবাসলে সত্য বলার সাহসটাও থাকতে হয় বুঝলি। উনি শেখাবেন কেন? আমি নিজে থেকেই বলেছি সবটা। দিবা এবার দাঁত কেলিয়ে জবাব দিল, রাতে তো খুব খেপেছিলি আমার ওপর, এখন কেমন? আমি যে তোদের সুযোগটা করে দিলাম সেজন্য তো একটা ধন্যবাদও দিলি না। আদ্রিতা মিটমিটিয়ে হেসে নিচু স্বরে উত্তর করল,
তোকে ধন্যবাদ দেওয়ার মানুষ এসে গেছে, সামনে তাকিয়ে দেখ। দিবা তড়িৎ দৃষ্টি ঘোরালে তাহিরকে নজরে পড়ে। লম্বা চওড়া লোকটা হাসি মুখে এগিয়ে আসছে এইদিকে। কাছাকাছি এলে দিবার নজর ঘুরায়। তাহির তাদের দুজনের সামনের চেয়ারটায় বসে হাস্য মুখে বলে, সরি, রাস্তায় জ্যাম থাকার কারণে লেট হয়ে গেল। কখন এসেছো তোমরা? এই আদ্রিতা, কি খবর? আদ্রিতা মৃদু হাস্য উত্তর দেয়। ইটস ওকে ভাইয়া, আমরা খানিক আগেই এসেছি। ভালো আছি, আপনি? তাহির মিটমিটিয়ে হেসে দিবাকে ইশারা করে জবাব রাখে। তোমার বান্ধবীর মুখ থেকে জবাব শোনার প্রত্যাশায় ভীষণ এক্সাইটেড আমি আজ। আদ্রিতা আলতো হাসে কেবল। দিবা যেন এই কথার প্রেক্ষিতে আরো আড়ষ্ট হয়ে কপালে আঙুল ঘষে। তাহির তা খেয়াল করে স্ত্রীমিত হাসে। ওয়েটারকে ডেকে এনে খাবার অর্ডার দেয়। তারপর হালকা আলাপ সেরে আদ্রিতাকে জানায়, আজ সন্ধ্যায় আমরা সবাই কিন্তু উপস্থিত হচ্ছি তোমাদের বাসায়। তোমার বান্ধবীও যাবে নিশ্চয়ই। দিবা চুপ থাকলেও এতক্ষণে অবাক ভঙ্গিমায় মুখ খুলে আদ্রিতার দিকে চেয়ে। কেন যাব? আদ্রিতা নিজেও হক চকিয়ে তাকায়। দিবাকে অবশ্য কাল রাতের ঘটা সবকিছু খুলে বলা হয়েছে, কিন্তু বিয়ের ব্যাপারটা নিয়ে সে নিজেও দ্বিধায় ভুগছিল। হবে নাকি হবে না সে ব্যাপারে শিওর ছিল না। দিবার প্রশ্নের উত্তর করে তাহির, আজ কাবিন হবে ওদের, সেজন্যই আদিবের বাবা যেতে বলছে। কেন, তুমি জানো না? আদ্রিতা হক চকায়। মুহূর্ত মধ্যে তার বান্ধবীর রাগী দৃষ্টি দেখে অসহায় মুখ করে তাহিরের দিকে চেয়ে বলে, আমার বিয়ে আর আমি নিজেই জানি না, ও কিভাবে জানবে? তাহির এবার শব্দ করে হাসলো। ঠিক তখন ওয়েটার খাবার নিয়ে এলে তারা সমাপ্তির টানলো কথায়। তাহির তাদেরকে খাবার এগিয়ে দিয়ে খাওয়া শুরু করতে বলল। খাওয়ার এক পর্যায়ে তাহির মূল কথায় ফিরল। আমাকে কি সম্মতি দেওয়া হয়েছে? প্রস্তাব নিয়ে কি যাব তোমার বাবার কাছে? দিবা অদ্ভুত অনুভূতির চাপে নাজেহাল ছিল এতক্ষণ। এবার যেন তা আরো তীব্রতর হলো। আড়ষ্টতা বাড়ল, সেই সাথে বাড়ল বক্ষ হৃদয় স্পন্দনের তাড়না। দিবার সুশ্রী মুখে তাহিরের নজর নিবদ্ধ। সে মূলত কাঙ্ক্ষিত জবাবটা শুনতে চাইছে। মেয়েটা কি তা বলবে? দিবার মৌনতা খেয়াল করে আদ্রিতা চোখের ইশারায় তাকে শাসালো। দিবা বান্ধবীর ইশারা বুঝে তখনই মাথা নিচু করলো। সামনের পুরুষটি থেকে না চেয়ে জড়তা নিয়ে সহজ স্বীকারোক্তি দিল। আমার পরিবারের লোকজন রাজি থাকলে আমিও রাজি। আপনি প্রস্তাব দিতে পারেন। তাহির তৃপ্তির হাসি হাসলো। এতক্ষণে বক্ষ জুড়ে বয়ে গেল শীতল হাওয়া। আদ্রিতা প্রফুল্লিত হয়ে টেবিলের নিচ থেকে বান্ধবীর হাত চেপে ধরল। দিবাও শ্রীমিত হেসে আঁকড়ে নিল তার হাত। খুশির সহ্যে তখনই এক হাতে প্যান্টের পকেট চালান দিয়ে ফোনটা বের করলো তাহির। দিবার লাজুক মুখটা আর চোখে আবারও দেখে নিয়ে ফোনের স্ক্রিনে কিছু একটা টাইপ করে দুষ্টু হাসলো। মুহূর্তেই এক বার্তা পৌঁছে তাদের 5 বন্ধুর মেসেঞ্জার গ্রুপে।